বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আহসানুল্লাহ, শিক্ষক, বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহামারী করোনাকালীন সময়ে মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের বিষয় হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণী। আজ আমরা যে অঙ্কটি করব তার নাম হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা এর ইংরেজি শব্দ হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নগদ প্রদান জাবেদায় যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো আমরা একবার দেখে নেই। নগদ প্রদান জাবেদার সংজ্ঞা বলতে পারবে, নগদ প্রদান জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয় তা বলতে পারবে, নগদ প্রদান জাবেদার ছক আঁকতে পারবে, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে। চলো আমরা আজকে পাঠে চলে যাই। নগদ প্রদান জাবেদার সংজ্ঞা। নগদ প্রদান জাবেদার সংজ্ঞাটা আমরা জেনে নেই। একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় সংখ্যাটি লিখে নাও। আমি আবার পড়ছি। একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলে। নগদ প্রদান জাবেদার নমুনা ছক। আমরা নগদ প্রদান জাবেদায় কিভাবে ছক আঁকতে হয় সেটা একবার দেখে নেই। প্রতিষ্ঠানের শিরোনাম নগদ প্রদান জাবেদা। প্রতিষ্ঠানের শিরোনাম। তোমরা বিগত দিনে যে অঙ্কগুলো করেছো সেই অঙ্কগুলোতে অবশ্যই খেয়াল করেছো যে একটা নাম থাকে, প্রতিষ্ঠানের নাম বা কারবারের নাম বা ব্যবসায়ের নাম। সেই ক্ষেত্রে সেই নামটি এই প্রতিষ্ঠানের শিরোনাম এখানে লিখতে হবে। পরবর্তীতে যে অঙ্কটা তোমরা করতেছো সেই অঙ্কটি নাম লিখতে হবে নগদ প্রদান জাবেদা। আমাদের স্ক্রিনে একটা ছক এসে গেছে। এই ছকটার নাম হচ্ছে নগদ প্রদান জাবেদা ছক। নগদ প্রদান জাবেদার ছক। তো শিক্ষার্থীরা, আমরা ঘরগুলো একবার দেখে নেই, কলামগুলো একবার দেখে নেই। তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদান ক্রেডিট। এরকম আমাদের একটি ছক আছে। তোমরা ভালো করে দেখে নাও, প্রয়োজনে তোমরা খাতায় এঁকে নাও। আমরা দেখলাম যে নগদ প্রদান জাবেদায় মোট 9টি ঘর থাকে। মোট 9টি ঘর থাকে। নগদ প্রদান জাবেদার ছকের বিবরণ। আমরা যে ঘরগুলো বা কলামগুলো দেখলাম সেই কলামগুলোর বিবরণগুলো আমরা একবার দেখে নেই। তারিখ। প্রথমে যে কলামটি ছিল তার নাম ছিল তারিখ। এই কলামে লেনদেন সংঘটিত হওয়ার তারিখ লেখা হয়। প্রতিটি লেনদেনের তারিখগুলা এই কলামে লেখা হয়। দ্বিতীয় কলাম চেক নম্বর। কোনো লেনদেনে চেকের মাধ্যমে পরিশোধ করা হলে চেক নম্বর এই কলামে লেখা হয়। 3 নম্বর কলাম ডেবিট হিসাব খাত। এই কলামে পাওনাদারকে পরিশোধ করা হলে তার নাম ও অন্যান্য খাতে পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাব খাতের নাম লেখা হয়। সূত্র 4 নম্বর কলাম। এই কলামটিতে মূলত আমরা কিছুই লিখি না। 5 নম্বর কলাম নগদে পণ্য ক্রয় করা হলে
এই কলামে লেখা হয় ক্রয় ডেবিট। ক্রয় ডেবিট 5 নম্বর কলামটি হচ্ছে ক্রয় ডেবিট। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো নগদে পণ্য ক্রয় করা হলে এই কলামে লেখা হয়। 6 নম্বর কলাম পাওনাদার ডেবিট। পাওনাদারকে পরিশোধ করা হলে এই পাওনাদার থেকে প্রাপ্ত বার্তা এই দুটি সমষ্টি উক্ত কলামে লেখা হয়। অন্যান্য হিসাব ডেবিট। নগদ পণ্য ক্রয় ও পাওনাদারকে পরিশোধ ব্যতীত অন্যান্য যে কোনো খাতে নগদ প্রদানের ক্ষেত্রে এই কলামে লেখা হয়। পরবর্তী ছক বা কলাম প্রাপ্ত বার্তা ক্রেডিট। পাওনাদারের দেনা পরিশোধের সময় যে পরিমাণ টাকা বার্তা পাওয়া যায় তা এই কলামে লেখা হয়। নগদান ক্রেডিট। নগদে প্রদত্ত সকল অর্থ যেমন নগদেও পেতে পারে, চেকেও পেতে পারে। এই এভাবে পেলে বা প্রদান করলে নগদে প্রদত্ত অর্থ সকল অর্থ যেমন নগদেও হতে পারে, চেকেও হতে পারে, এভাবে প্রদান করলে এই কলামে লেখা হয়। তো আমরা ছকের বিবরণ গুলো দেখে নিলাম। এ পর্যায়ে নগদ প্রদান জাবেদার নিয়মাবলী আমরা একটু জানব, কিভাবে নগদ প্রদান জাবেদা করতে হয় বা নগদ প্রদান জাবেদায় কোনগুলো যাবে এবং কোনগুলো যাবে না সে বিষয়গুলো আমরা একবার দেখে নেব। শিক্ষার্থীরা তোমরা প্রয়োজনে খাতায় তোমরা এগুলো লিখে রাখতে পারো। আমি আশা করি তোমরা লিখে রাখবে এবং লিখে রাখলে তোমাদের বুঝতে সহায়তা করবে, সহজ হবে বুঝতে। তো চলো আমরা চলে যাই নিয়মগুলোয়। যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপরের নিয়মটি কোন ধরনের ধারে লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। পরবর্তী নিয়ম সকল ধরনের লেনদেনকে নগদান হিসাব ধরতে হবে, অর্থাৎ চেক প্রদান করলে নগদ প্রদান জাবেদায় নগদ ও পাওনাদার কলামে লিপিবদ্ধ করতে হবে। কোন ধরনের নগদ ও ব্যাংক উদ্ধৃত নগদ প্রদান জাবেদায় আসবে না। কোন ধরনের কন্ট্রারেন্টি অথবা বিপরীত দাখিলা নগদ প্রদান জাবেদায় আসবে না। কারবারি বা ব্যবসায়িক বার্তা নগদ প্রদান জাবেদায় আসবে না, কিন্তু নগদ বার্তা আসবে। ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। তোমরা নিয়মগুলো ভালো করে মুখস্থ করবে, নিয়মগুলো ভালো করে জানবে এবং এই নিয়মগুলো তোমরা যদি ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে দেখা যায় তোমরা নগদ প্রদান জাবেদা খুব ভালোভাবে করতে সক্ষম হবে। এবার আমরা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। চলো শিক্ষার্থীরা আমরা একটি নগদ প্রদান জাবেদার চলে যাই। তোমরা লক্ষ্য করেছ আমাদের মনিটরে চট্টগ্রামের বন্দর ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এরকম একটি অঙ্ক আমাদের কিন্তু মনিটরে এসে গেছে। তো শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি ভালোভাবে পড়বে। আমি পড়ছি, তোমরা লক্ষ্য করো। মার্চ 1 নগদ তহবিল 57,000 টাকা। মার্চ 2
নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা এবং 15,000 টাকা। মার্চ 5 পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। মার্চ 10 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 10,000 টাকা। মার্চ 11 ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। মার্চ 14 সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে 032541 নং চেকে প্রদান 29,000 টাকা। মার্চ 17 তারিখ শক্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। মার্চ 22 তারিখ দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা, চেক নম্বর 032651। মার্চ 27 ব্যবসায় পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000 টাকা। মার্চ 31 ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। তো আমরা অঙ্কটা পড়ে নিলাম। এভাবে আমাদের একটি অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তো শিক্ষার্থীরা, এবার আমরা অঙ্কটি করার চেষ্টা করব। তো প্রথমে আমরা পিছনে দেখেছিলাম যে আমাদের প্রথমে অঙ্ক করার পূর্বেই আমাদের ছকের উপরে একটি শিরোনাম লিখতে হবে। তো এই শিরোনামটি লিখতে হবে। এখানে দেখো, চট্টগ্রামের বন্দর ট্রেডার্স, এরকম একটি লেখা এখানে আছে। সেক্ষেত্রে আমাদের শিরোনামটি হচ্ছে বন্দর ট্রেডার্স। ব্যবসা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বন্দর ট্রেডার্স এবং এটি চট্টগ্রামে। এজন্য শিক্ষার্থীরা, আমরা বন্দর ট্রেডার্স এর নগদ প্রদান যাবে না, এরকম একটি শিরোনাম আমরা লিখব। এ পর্যায়ে আমাদের ছক আঁকার পালা। আমরা ছকে চলে যাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছকে চলে গেলাম। আমাদের স্ক্রিনে ছকটি এসেছে। তো আমরা একটি ছক আঁকলাম। এখন আমরা দেখি যে আমাদের ছকে 9টি ঘর আছে কিনা। তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদান ক্রেডিট। 9টি ঘর আমাদের এখানে আছে, যেখানে আমাদের 5টি টাকার ঘর, সেখানে 2টি ক্রেডিট এবং 3টি ডেবিট। এর সাথে সূত্র আছে, ডেবিট হিসাব খাত আছে, চেক নম্বর আছে, তারিখ আছে। এভাবে আমাদের ছকটি আমরা আঁকব। তো এবার আমরা অঙ্ক শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা অঙ্ক শুরুর পূর্বে লক্ষ্য করবে যে প্রথম তারিখ থেকে শুরু করবে। এখানে প্রথম তারিখে আছে মার্চ 1 নগদ তহবিল 57,000 টাকা। মার্চ 1 এখানে আছে নগদ তহবিল 57,000 টাকা। তো শিক্ষার্থীরা, এই লেনদেনটি নগদ প্রদান জাবেদায় আসবে কিনা এটা তোমরা কিভাবে বুঝবে? তোমরা অবশ্যই জানবে যে প্রারম্ভিক মূলধন স্বরূপ যে টাকাটা কারবারে আনা হয় বা নেওয়া হয়, তা নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় কখনোই নেওয়া হয় না। আমি আবারও বলছি, তোমরা লক্ষ্য করো ভালোভাবে যে প্রারম্ভিক মূলধন স্বরূপ অর্থাৎ নগদ তহবিল 57,000 টাকা, এটা প্রারম্ভিক নগদ তহবিল, কিন্তু 1 তারিখে আছে। তো এজন্য প্রারম্ভিক নগদ তহবিল বা প্রারম্ভিক মূলধন স্বরূপ যে টাকাটা কারবারে বা ব্যবসায়ে আনা হয়, সেই টাকাটা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান কোনোটিতেই আসে না। নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদা কোনোটিতেই এটি নেওয়া হয় না। তো আমাদের স্বভাবতই এইটি আমরা নগদ প্রদান জাবেদায় নেব না। মার্চ 2 তারিখে নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা।
শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে মার্চ 2-এ আছে নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। এই লেনদেনটি আমরা নগদ প্রদান জাবেদায় নেব কি নেব না। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে নগদে ও চেকে পণ্য ক্রয় করা হয়েছে। এখানে পণ্য ক্রয় এরকম একটি কথা লেখা আছে। সেক্ষেত্রে আমরা সবসময় জানি যে পণ্য ক্রয় করলে আমাদের প্রদান করতে হয়, অর্থ প্রদান করতে হয়। সেক্ষেত্রে এই লেনদেনটি নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তো শিক্ষার্থীরা নগদে ও চেকে পণ্য ক্রয় করা হলে যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকায় এই লেনদেনটি আমরা নগদ প্রদান জাবেদায় নেব। তো আমরা শুরু করি অঙ্ক। প্রথমে আমরা তারিখ লিখব। 2017 তারিখ, 2017 সালের ইংরেজি মাসের মার্চ মাস 2 তারিখ আমরা লিখে নিলাম। এখানে লক্ষ্য করলে পাবে নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা আগেই নিয়মে দেখেছো নগদে এবং চেকে যদি উল্লেখ থাকে সেটাও নগদে ধরতে হবে। এজন্য দুইটাই নগদে ধরে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এখন আমাদের এখানে জাবেদাটা যদি করি তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়। এজন্য আমরা ক্রয় হিসাব ডেবিট হিসাব খাত এখানে লিখতে হবে। তো ক্রয় হিসাব ডেবিট এই নামে লিখতে হবে। তো শিক্ষার্থীরা আমরা ক্রয় হিসাব ডেবিট হিসাব খাতের ঘরে আমরা লিখে নিলাম। এরপরে আমরা টাকাটা কোথায় নেব সেটা লিখতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট আমাদের হয়েছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিটের ঘরে আমরা উভয় টাকাটাই নেব, 10,000 এবং 15,000, মোট 25,000 টাকা নিয়ে নিলাম। তো শিক্ষার্থীরা আমরা ক্রেডিট কি করব? আমাদের ক্রয় হিসাব ডেবিট একটা আছে নগদে, একটা চেকে। তাহলে আমরা জানি চেকে করলে ব্যাংক লিখি, কিন্তু এখানে আমাদের নিয়মে আছে চেক বলা থাকলে আমরা সেখানেও নগদ লিখব। তাহলে আমরা 25,000 টাকা নগদান ক্রেডিট করব, আমরা লিখে দিলাম। তো আমাদের প্রাপ্ত বার্তা ক্রেডিটের ঘরে কিছু নাই, অন্যান্য হিসাবের ঘরে কিছু নাই, পাওনাদারের ঘরে কিছু নাই, সূত্রের ঘরে কিছু নাই, চেক নম্বর আমাদের এখানে কোনো চেক নম্বর দেওয়া নাই, এই জন্য আমরা এখানে কিছুই নিলাম না। এর পরের তারিখ মার্চ 5 তারিখ, পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। তো শিক্ষার্থীরা পণ্য বিক্রয় 45,000 টাকা করা হয়েছে, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। পণ্য বিক্রয় যদি করা হয় সেক্ষেত্রে আমরা এই লেনদেনটি নগদ প্রদান জাবেদায় আসবে না, কারণ হচ্ছে পণ্য বিক্রয় করলে আয় বা প্রাপ্তি ঘটে। মার্চ 10 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করবে এখানে দুটি লেনদেন করা হয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন করা হয়েছে 1,000 টাকা। তো শিক্ষার্থীরা ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এটির জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর পণ্য উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমরা একটা বিষয় পূর্বেই জেনেছি জাবেদা অধ্যায়, সেখানে আমরা জেনেছি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করা হয় পণ্য উত্তোলন করা হলে। সেক্ষেত্রে আমরা আরো একটি বিষয় জেনেছি যে পণ্য উত্তোলন এটি একটি ধারে লেনদেন। তো তোমরা পূর্বেই নগদ প্রদান জাবেদার নিয়মগুলোতে জেনেছো যে ধারে লেনদেন নগদ প্রদান জাবেদায় আসে না। এজন্য আমরা পণ্য উত্তোলনের এই লেনদেনটি নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করব না। সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এটি জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা আমরা তারিখটা দিয়ে নেই। মার্চ 10 তারিখ, উত্তোলন হিসাব ডেবিট,
তো উত্তোলন হিসাব ডেবিট, এখন টাকা কোথায় নেব? উত্তোলন হিসাবের কিন্তু কোনো ঘর এখানে নেই। তো শিক্ষার্থীরা, যে লেনদেনটির ঘর এখানে থাকবে না, টাকার ঘর থাকবে না, সেক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য করবে একটা ঘর আছে অন্যান্য হিসাব ডেবিট। আমাদের উত্তোলন হিসাব ডেবিট হয়েছিল, এই জন্য আমরা অন্যান্য হিসাবে ডেবিট করব 4000 টাকা। নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা 4000 টাকা নগদান হিসাবের ঘরে নিয়ে নিলাম, আর কোনো ঘরে কিছুই আসবে না। আমি আশা করি তোমরা এই লেনদেন দুইটি বুঝেছ। পরবর্তী লেনদেনে আমরা চলে যাব। মার্চ 11 তারিখ ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। শিক্ষার্থীরা, 11 তারিখের লেনদেনটি আছে ব্যাংক হতে ঋণ নেওয়া হলো। ঋণ যদি নেওয়া হয় সেক্ষেত্রে প্রাপ্তি ঘটে, অর্থ প্রাপ্তি ঘটে। এই জন্য এই লেনদেনটি নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। আমরা পরবর্তী লেনদেনটিতে চলে যাব। মার্চ 14 তারিখ সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে 032541 নং চেক প্রদান 29,000 টাকা। এখানে সাদমান এন্টারপ্রাইজ 30,000 টাকার নিষ্পত্তিতে সাদমান এন্টারপ্রাইজ পাইতো 30,000 টাকা, সেখানে তাকে 29,000 টাকা প্রদান করা হয়েছে, সেটাও আবার পূর্ণ নিষ্পত্তিতে, কোনো দাবি থাকবে না। সেজন্য এখানে দেখো সাদমান এন্টারপ্রাইজকে চেক প্রদান করা হয়েছে। তো প্রদান করা হলে অবশ্যই তোমরা পূর্বে দেখেছো নিয়মে যে প্রদান করা হলে নগদ প্রদান ঘরে জাবেদায় এটা আসবে। তো এখানে আমরা জাবেদাটা করে ফেলি। আমাদের সাদমান এন্টারপ্রাইজ কে পাওনাদার, সাদমান কিন্তু পাওনাদার, সেক্ষেত্রে সাদমান এন্টারপ্রাইজ হিসাবও লেখা যায়, পাওনাদারও লেখা যায়। সাদমান এন্টারপ্রাইজ হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থীরা, সেক্ষেত্রে সাদমান এন্টারপ্রাইজ আমরা তারিখটি দিয়ে নেব 14 তারিখ। 14 তারিখে আমরা লেনদেনটি করছি। সাদমান এন্টারপ্রাইজ হিসাব চেক নম্বরটা আমরা দিয়ে নেই 032541, আমরা চেক নম্বরটি দিয়ে নিয়েছি। এরপরে আমরা লিখব সাদমান এন্টারপ্রাইজ হিসাব, অথবা পাওনাদার হিসাবও তোমরা লিখতে পারো। যেহেতু নাম আছে সেহেতু আমি এখানে সাদমান এন্টারপ্রাইজ হিসাব লিখেছি, নামটা লিখেছি। এ পর্যায়ে আমরা নির্দিষ্ট ছকে বা নির্দিষ্ট কলামে টাকা অঙ্ক বসাবো। আমরা দেখেছি সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকার নিষ্পত্তিতে চেক প্রদান করা হয়েছে 29,000 টাকা। এখানে 1,000 টাকা কি হয়েছে? বার্তা প্রাপ্তি হয়েছে, বার্তা প্রাপ্তি হয়েছে। তো শিক্ষার্থীরা, এখানে সাদমান পাইতো কত? 30,000 টাকা। আমরা 30,000 টাকা পাওনাদার হিসেবে ডেবিট করব। তারপরে আমরা প্রাপ্ত বার্তার ঘরে 1,000 টাকা নেব এবং নগদান হিসাবে ক্রেডিট করব আমরা 29,000 টাকা। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে যে প্রাপ্ত বার্তা এবং নগদ টাকা মিলে 30,000 টাকা ক্রেডিট এবং পাওনাদার ডেবিট। তোমরা অবশ্যই জানো যে নগদ প্রদান জাবেদা ডেবিট পাস এবং ক্রেডিট পাস অবশ্যই সমান হয়। 3টা কলাম আছে ডেবিট এবং 2টা কলাম ক্রেডিট, এই টাকার অঙ্ক এক হবে, 2টা সমান হবে। তো আমাদের 14 নাম্বার বা 14 তারিখটি আমরা সম্পন্ন করলাম। এ পর্যায়ে আমাদের মার্চ 17 শক্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি ঘটেছে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এখানে প্রাপ্তি ঘটেছে কথাটি লেখা আছে, সেক্ষেত্রে আমরা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত এটা করব না। মার্চ 22 তারিখ দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা, চেক নম্বর 032651। শিক্ষার্থীরা, এখানে চেক প্রদান করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে
প্রদান করলে নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয়। এজন্য আমরা এটি নগদ প্রদান জাবেদায় নিয়ে নেব। তো এটির আমরা প্রথমে মৌখিকভাবে জাবেদাটা করে নেব। দোকান ভাড়া বাবদ চেক প্রদান করা হয়েছে। আমরা একটা নিয়ম কিন্তু মনে আছে, অবশ্যই তোমাদের কি কিন্তু মনে আছে যে চেক উল্লেখ থাকলে সেটা নগদ অর্থ ধরে নিতে হবে। চেক উল্লেখ করলে সকল ধরনের ব্যাংক লেনদেন নগদান হিসাব ধরতে হবে। সকল ধরনের ব্যাংক লেনদেন নগদান হিসাব ধরতে হবে। সকল ধরনের ব্যাংক লেনদেন নগদান হিসাব ধরতে হবে। আমি কয়েকবার এটি তোমাদেরকে বলে দিলাম, তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, এটা আমরা করব দোকান ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আমরা তারিখটা লিখে নেই। তারিখটা লিখে নিলাম 22 তারিখ। এরপরে আমরা ডেবিট হিসাব খাত করেছিলাম দোকান ভাড়া হিসাব। চেক নম্বরটা আমরা আগে দিয়ে নেই। চেক নম্বর আছে 032651 আমরা দিয়ে নিলাম। এরপরে আমরা দোকান ভাড়া হিসাব এই কথাটি লিখে নিলাম ডেবিট হিসাব খাতের ঘরে। এরপরে আমরা অর্থের পোস্টিং দেব। তো শিক্ষার্থীরা, আমরা কোথায় নেব টাকাটা? দোকান ভাড়া হিসাব। তো শিক্ষার্থীরা, এখানে দোকান ভাড়া হিসাব নামে কোনো ঘর কিন্তু নেই, এজন্য আমরা অন্যান্য হিসাবে ডেবিট করব। 20,000 টাকা নিয়ে নিলাম। তারপরে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব। এটি আমাদের সম্পন্ন হলো। এরপরে ব্যবসার পুরাতন কম্পিউটার বিক্রয় করা হলো। বিক্রয় করলে তোমরা আগেই জেনেছো, এই 5 তারিখে বিক্রয় করলে অবশ্যই তোমরা জেনেছো যে এটি নগদ প্রদান জাবেদায় আসে না, কারণ এটি প্রাপ্তি ঘটে, অর্থের প্রাপ্তি ঘটে। ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 টাকা 31 তারিখ মার্চ। এটিও তোমরা জেনেছো যে ব্যাংক সুদ মঞ্জুর করলে 1000 টাকা, ব্যাংক সুদ মঞ্জুর করলে নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হয়, নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয় না। তোমরা নিয়মে জেনেছো ব্যাংক চার্জ করলে বা ব্যাংক জমাতিরিক্ত টাকা উত্তোলন করলে সেখানে সেইটি নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয়। তো শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটি সম্পন্ন হয়ে গেল। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি টাকার কলামকে আমরা আলাদা আলাদাভাবে যোগফল নামাবো। ক্রয় হিসাব ডেবিটের ঘরে আমরা 25,000 টাকা একটি অঙ্ক দেখি, সেখানে আমরা 25,000 টাকা নামিয়ে নিলাম। পাওনাদারের ঘরে আমরা 30,000 টাকা নামিয়ে নিলাম। এরপরে অন্যান্য হিসাবের ঘরে আমরা 20,000 আর 4,000 24,000 নামিয়ে নিলাম। প্রাপ্ত বাট্টা ক্রেডিটের ঘরে আমরা 1,000 টাকা, সেখানে 1,000 টাকা নামিয়ে নিলাম। নগদান ক্রেডিট, এখানে আমাদের 25,000, 4,000, 29,000, 20,000 এই কয়েকটি লেনদেন আমাদের এখানে সংগঠিত হয়েছে। এত পরিমাণ টাকা আমরা যোগফল একসাথে নামিয়ে দেব। এখানে হয় 78,000 টাকা। তো শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আমরা নামালাম। এ পর্যায়ে আমরা এই সবগুলো ক্লোজ করে দেব। আমাদের অঙ্কটি সম্পন্ন হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আমি আশা করি এরকম কোনো অঙ্ক আসলে তোমরা অবশ্যই পরীক্ষায় সাফল্যের সাথে অঙ্কটি করতে পারবে। বাড়ির কাজ নিয়ে নাও। শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই সকলে বাড়িতে অবস্থান করবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসগুলো লক্ষ্য করবে। শিক্ষকদের অনলাইন ক্লাসের নির্দেশনাগুলো বাড়িতে বসে পালন করবে। তাহলে তোমরা বাড়িতে বসে ভালো থাকবে এবং পড়াশোনাও চালিয়ে নেবে। তো শিক্ষার্থীরা, বাড়ির কাজ নিয়ে নাও। একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করবে বাড়িতে বসে। স্টে হোম, স্টে সেফ। আজকের মতো আমরা আমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।